Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সিলেটে কাল বিসিবির বোর্ড সভা দুপুর 2টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই সভার অন্যতম প্রধান এজেন্ডা বিপিএল এর তদন্ত রিপোর্ট। এই সভায় জাতীয় দলে খেলা এক ক্রিকেটারের বিপক্ষে সাজার সিদ্ধান্ত আসতে পারে বলছে একটি সূত্র। সেই সাথে সভায় চূড়ান্ত হবে বিপিএল এর কনসোর্টিয়াম নিয়োগ, নির্ধারিত হতে পারে গামিনী ডি সিলভার ভাগ্য। সেই সাথে নির্বাচনের রূপরেখা নিয়েও ধারণা মিলতে পারে সভা শেষে। প্রথমবার সিলেটে হতে যাচ্ছে বিসিবির সভা, এটা তো পুরনো খবর। তবে শেষ মুহূর্তে জানা যাচ্ছে কি আছে বোর্ড মিটিংয়ের এজেন্ডাতে। গেল বিপিএলের দুর্নীতি অব্যবস্থাপনা খতিয়ে দেখতে যে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তার রিপোর্ট ইতিমধ্যেই পেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বোর্ড সভায়। বিসিবি পাড়ায় খবর রিপোর্টে বিপিএলের একটি দলের অধিনায়কত্ব করা, জাতীয় দলে লম্বা সময় ধরে খেলা এক ক্রিকেটারের নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে। সেই ক্রিকেটারের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে সভাতে। সেই সাথে বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিটে সেই সময়ে কাজ করা এক শীর্ষ কর্মকর্তাও নাকি জড়িত ছিলেন ফিক্সিংয়ের সাথে, এমন খবরও রটেছে। বিপিএলের আগামী আসরের জন্য যে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি, সেটির বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সিলেটের এই বোর্ড সভায়। এদিকে মিরপুরের প্রধান কিউরেটর গামিনী ডি সিলভা তার চুক্তির পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করবেন নাকি আগেই চাকরি ছাড়বেন, সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে বোর্ড সভাতে। দুটি সম্ভাব্য সিদ্ধান্ত নাকি আসতে পারে। প্রথমত, ঢাকার বাইরে সরিয়ে দেয়া হতে পারে গামিনীকে। তবে জোর গুঞ্জন 2 মাসের নোটিশ পিরিয়ডে গামিনীকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হতে পারে বোর্ড সভায়। আলোচনা হবে অক্টোবরে হতে যাওয়া বিসিবির নির্বাচন নিয়ম, নির্বাচন কমিশন গঠন, তফসিল ঘোষণার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সভাতে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট। আমিনুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতি হয়ে এসে অ্যাওয়ার্ড নাইট আয়োজনের ঘোষণা দিলেও আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। আগামী সভাতেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ক্রিকেট বোর্ড। জানা গেছে এই আয়োজনের দায়িত্ব পড়তে পারে বিসিবির আগামী কমিটির ওপর। এজন্য সাবেক ক্রিকেটার, গণমাধ্যম কর্মী সহ গঠন করা হতে পারে একটা জুরি বোর্ডও। ক্রিকেট ক্যারিয়ারে সাকিব মাশরাফি অ্যাওয়ার্ড তো কম পাননি, তবুও বাংলাদেশ ক্রিকেটের 2 কিংবদন্তির মুখের হাসি বলে দিচ্ছে একটা ক্রীড়া সাংবাদিক সংগঠন আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেয়ে তারা কতখানি খুশি। স্বীকৃতি পেতে কার না ভালো লাগে। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যেদিন বিসিবির অ্যাওয়ার্ড নাইট আয়োজনের ঘোষণা দিয়েছিলেন, সেদিন থেকেই আলোচনা শুরু হয়েছিল গত 2 দশক ধরে যারা বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করেছেন তাদের কিভাবে স্বীকৃতি দেবে বিসিবি। কেননা গত 20 বছর ধরে বিসিবির অ্যাওয়ার্ড নাইট তো হয়নি। শুধু তাই না, আরেকটা ব্যাপার নিয়েও বিতর্ক ছিল। জানা গেছে পুরস্কারের ক্যাটাগরি নিয়েও ক্রিকেটারদের মধ্যে অসন্তুষ্টি ছিল। কোন পদ্ধতিতে ক্রিকেটারদের পুরস্কৃত করা হবে, কোন গ্রাউন্ডসম্যান, টিম বয়, ফিজিও, ট্রেইনার, কোচ, এমনকি কোন সাংবাদিক পুরস্কার পাবেন, সেই পদ্ধতি নিয়েও ছিল শঙ্কা। শেষমেশ এত বিতর্ক এড়াতেই আপাতত অ্যাওয়ার্ড নাইট আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আয়োজনের কথা থাকলেও তা হচ্ছে না। আগামী বোর্ড সভাতেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ক্রিকেট বোর্ড। জানা গেছে এই আয়োজনের দায়িত্ব পড়তে পারে বিসিবির আগামী কমিটির উপর। এজন্য সাবেক ক্রিকেটার, গণমাধ্যম কর্মী সহ গঠন করা হতে পারে একটা জুরি বোর্ডও। তবে প্রশ্ন ওঠে, সভাপতি হয়ে গুটি কয়েক নতুন যে ইনিশিয়েটিভ আমিনুল ইসলাম বুলবুল নিয়েছিলেন অ্যাওয়ার্ড নাইট আয়োজন, তার মধ্যে একটা বিতর্কের জন্যই যেহেতু এই আয়োজন থেকে সরে আসার চিন্তা, এই ভাবনা কেন ঘোষণা দেওয়ার আগে আসেনি? নাকি এটাও বাংলা ওই প্রবাদের মতো চোর পালালে বুদ্ধি বাড়ে? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। কাল দ্বিতীয় টি-20তে নেদারল্যান্ডসকে আতিথ্য দেবে বাংলাদেশ। প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্সের পুনরাবৃত্তি অধিনায়ক লিটন দাসের কাছ থেকে দ্বিতীয় টি-20তেও চান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আসতে পারে, তবে কৌশলগত কারণে তা জানাতে চাইছে না সংশ্লিষ্টরা। সিলেটে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। ছোটবেলায় 2 দলে ভাগ হয়ে ক্রিকেট খেলেছেন কি? নিশ্চয়ই খেলেছেন।
জাতীয় দলের দুই কোচ ফিল সিমন্স আর মোহাম্মদ সালাউদ্দিন যেন ফিরে গেলেন শৈশবে। রোববার ছিল বাংলাদেশ দলের ঐচ্ছিক সেশন। হাজির ছিলেন মাত্র 3 ক্রিকেটার। সেশনের শেষ দিকে নিজের দলে ব্যাটার সাইফুদ্দিনকে নিলেন হেড কোচ, আর সিনিয়র সহকারী কোচ ব্যাটার নুরুল হাসান সোহানকে নিলেন। এক বল খেলছিলেন সাইফুদ্দিন আর এক বল সোহান। এমনভাবেই যখন চলছিল লড়াই, এক পর্যায়ে শামীম পাটোয়ারের স্পিনে সাইফুদ্দিন হলেন বোল্ড, আর উচ্ছ্বাসে ফেটে পড়লেন মোহাম্মদ সালাউদ্দিন। এমন ফুরফুরে মেজাজ পুরো দলেই বিরাজ করেছে, কারণটা সবার জানা প্রথম ম্যাচের দাপুটে জয়। তবে সালাউদ্দিন সবচেয়ে বেশি তুষ্ট লিটন দাসের অপরাজিত 54 রানের ইনিংসে। লিটন যদি রেগুলার ধারাবাহিক রান করে তখন আমাদের টিমের জন্য এটা অনেক ভালো, কারণ অলরেডি তারা অনেক দিন ক্রিকেট খেলেছে, তারা এখন জানে আসলে কীভাবে খেলতে হবে, এবং স্পেশালি যেহেতু এখন তারা অনেক সিনিয়র প্লেয়ার, তাদের দায়িত্ববোধটা অনেক বেড়েছে। সেটা আমি মনে করি যে ড্রেসিং রুমে তাদের দায়িত্ববোধটা অনেক বেড়েছে, তারা নিজেরাও নিজেদের ইমপ্রুভমেন্টের ব্যাপারে অনেক সচেতন। তো সেই দিক থেকে হিসাব করলে আমার মনে হয় ভবিষ্যতে হয়তো বাংলাদেশে আরও অনেক ধারাবাহিক ব্যাটসম্যান পাবে। লিটন ছাড়াও ডাচদের বিপক্ষে ম্যাচে আগ্রাসী ছিলেন মাঠে নামা 4 ব্যাটারি। তানজিদ তামিম, পারভেজ ইমন থেকে শুরু করে সাইফ হাসান সবাই 137 রানের টার্গেট 39 বল হাতে রেখেই টপকেছে টাইগাররা। এটা কি জুলিয়ান উডের পাওয়ার হিটিংয়ের ইফেক্ট? ব্যাটিংটা একটা প্রসেসের ব্যাপার, এটা আসলে হুট করে কোনো কিছুই নতুন করে আসবে না, এটা পুরোটাই প্রসেসের ব্যাপার। ছেলেরা নতুন কিছু অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছে, যদি এক্সিকিউশন করতে পারি সেটা তো এক মিনিট দেখে বলা যাবে না, বাট এটা যদি আমরা এক্সিকিউট করতে পারি হয়তো সেটা ভবিষ্যতে আমাদের জন্য অনেক লাভ হবে, বাট খুব তাড়াতাড়ি কোনো রেজাল্টে আসা ঠিক হবে না। গাজী আশরাফ হোসেন লিপু বিসিবির প্রধান নির্বাচক। নিশ্চিতভাবেই ডাচদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়ে সবচেয়ে খুশি হওয়া ব্যক্তিদের একজন তিনি। এখন দেখার বিষয় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের রণকৌশলটা কেমন হয়, একাদশটা কেমন হয়। যৌক্তিক কারণেই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানাতে চাননি দলে পরিবর্তন আসছে কি আসছে না। এটা আপনাদের বোঝা উচিত যে টিম কী হবে না হবে এটা আমরা বলতে পারবো না, বাট যেই আসতেছে যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে, সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। আমাদের যত যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইম্প্যাক্ট করবে। তো আমাদের পারফর্মার যত আসবে সেটা আমার টিমের জন্য ভালো। ডাচদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়েছিল 4 নম্বর উইকেটে। দ্বিতীয় টি-20-র জন্য একই উইকেট প্রস্তুত করছেন টনি হ্যামিং। তাই তো ব্যাটিং সহায়ক পিচ হবে নিশ্চিত। তবে রাতে তীব্র শিশির পড়ছে সিলেটে, তাই তো টস হতে পারে গুরুত্বপূর্ণ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট। অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। নিয়ম রক্ষার ম্যাচে ভারতকে 4-3 গোলে হারিয়েছে বাংলাদেশ। হেরেও পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ম্যাচের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের জন্য। প্রথম মিনিটেই দুর্দান্ত হেডে গোল করেন পূর্ণিমা মার্মা। 7 মিনিট পর সমতা আনে ভারত। 36 মিনিটে জটলার মধ্যে আলপি আক্তারের গোলে লিড নেয় ড্রেসিং রুম ছাড়ে বাংলাদেশ। বিরতির পর লিড বাড়িয়ে স্কোর লাইন 3-1 করেন সুরভি আকন্দ প্রীতি। 65 মিনিটে বাংলাদেশি ডিফেন্ডারের ভুলে আবারও এগিয়ে যায় ভারত। ম্যাচের 88 মিনিটেও আরেকটি দূরপাল্লার শটে গোল হজম করে বাংলাদেশ। 89 মিনিটে খেলা 3-3 গোলের সমতা আসলেও ইনজুরির সময়ে নাটকীয় গোলে বাংলাদেশ জয় নিয়েই মাঠ ছাড়ে। বাংলাদেশকে জয় এনে দেওয়া প্রীতি ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন। TCS সিডনি ম্যারাথনে সফলভাবে দৌড় শেষ করেছেন যমুনা টেলিভিশনের মোহাম্মদ আল আমিন মিয়া। এই প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স দ্বারা প্লাটিনাম লেভেল রোড রেস এবং চলতি বছরে ওয়ার্ল্ড ম্যারাথন মেজরদের অংশ হিসেবে যুক্ত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা কয়েক হাজার দৌড়বিদদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন আল আমিন। বিশ্বের অন্যতম ম্যারাথন প্রতিযোগিতার মধ্যে একটি TCS সিডনি ম্যারাথন। এই প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স দ্বারা প্লাটিনাম লেভেল রোড রেস এবং চলতি বছরে ওয়ার্ল্ড ম্যারাথন মেজরদের অংশ হিসেবে যুক্ত করা হয়েছে। এর ফলে এটি জায়গা পেয়েছে বোস্টন, লন্ডন, বার্লিন, শিকাগো, নিউ ইয়র্ক এবং টোকিও ম্যারাথনের পাশে। 10 ও 14.2 কিলোমিটার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে এই ম্যারাথন।
এবারের আসরে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টিসিএস সিডনি ম্যারাথন 2025-এ অংশ নেন বাংলাদেশি অ্যাথলেট মোহাম্মদ আলামিন মিয়া। বিভিন্ন দেশের কয়েক হাজার প্রতিযোগীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সফলভাবে দৌড় ফিনিশ করে দেশের পতাকা উঁচিয়ে ধরেন আলামিন। কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশের কয়েক হাজার প্রতিযোগীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সফলভাবে দৌড় ফিনিশ করে দেশের পতাকা উঁচিয়ে ধরেন আলামিন। কৃতজ্ঞতা প্রকাশ করেন নিজের কর্মস্থল যমুনা টেলিভিশন ও স্পন্সর প্রতিষ্ঠান এসিআই ফুডস লিমিটেড ও মাইন্ডট্রি লিমিটেডের প্রতি। এই সাফল্য শুধুমাত্র আমার নয়, এটি বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। আমার পরিবার, শুভাকাঙ্ক্ষী, স্পন্সরদের ও যমুনা টেলিভিশনের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ, যাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। দীর্ঘদিন ধরে রান ফর বাংলাদেশের অধীনে আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে আসছেন এই অ্যাথলেট। বাংলাদেশকে বৈশ্বিক ম্যারাথন মানচিত্রে তুলে ধরার প্রচেষ্টায় এরই মধ্যে লস অ্যাঞ্জেলেস, মুম্বাই সহ একাধিক আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। এবার টিসিএস সিডনি ওয়ার্ল্ড মেজর ম্যারাথনে নাম লিখিয়ে সাফল্যের মুকুটে যুক্ত করলেন আরও একটি পালক। ধারাবাহিকভাবে ম্যারাথনে অংশগ্রহণের মাধ্যমে ক্রীড়াপ্রেমী তরুণদের অনুপ্রাণিত করছেন আলামিন। সুস্থতার পাশাপাশি নির্মল বিনোদনের জন্য দৌড়কে সকলের মাঝে ছড়িয়ে দিতে চান তিনি। দীর্ঘ প্রস্তুতি, নিয়মিত প্রশিক্ষণ এবং আত্মবিশ্বাসের প্রতি জোর দেওয়ার তাগিদ এই অ্যাথলেটের। সিডনি ম্যারাথনের মতো বিশ্বমানের প্রতিযোগিতায় উড়েছে বাংলাদেশের পতাকা, যা নিঃসন্দেহে তৈরি করেছে ঐতিহাসিক এক মুহূর্ত। নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতে আরও অনেক তরুণ এতে অনুপ্রাণিত হবে বলে মনে করেন অ্যাথলেট আলামিন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। নওগাঁয় তারুণ্য উৎসব ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025-এর প্রস্তুতি উপলক্ষে খেলোয়াড় বাছাই সম্পন্ন করেছে ডিএসএ ও জেলা ক্রীড়া অফিস। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শেষে 11টি উপজেলা থেকে 55 জন ফুটবলারকে বাছাই করা হয়। পরে সেখান থেকে 23 জনের স্কোয়াড চূড়ান্ত করা হয়। বাছাইকৃত খেলোয়াড়রা 2 দলে ভাগ হয়ে জেলা স্টেডিয়ামের প্রীতি ম্যাচে অংশ নেয়। ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। খেলায় 4-1 গোলে বি টিমকে হারিয়ে জয়লাভ করে এ টিম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল হক ধলু, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই। 4 বছর পর টি-20 দলে ফিরে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-20-তে 19 বলে 36 রানে অপরাজিত ছিলেন সাইফ হাসান। সঙ্গে বল হাতে সাইফের শিকার 2 উইকেট। সাইফের এমন কামব্যাক সবাইকে মুগ্ধ করেছে, মুগ্ধ মোহাম্মদ সালাউদ্দিনও। তবে এখনই সাইফকে নিয়ে মাতামাতি করতে বারণ করলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। খালেদের রিয়াকশনই বলে দেয় সাইফুদ্দিনের ইয়র্কারটা সাইফ হাসান কতটা ভালো খেলেছেন। আগে এসব বল ডিফেন্ড করতেন, এখন বাউন্ডারির জন্য খেলেন। ব্যাট বদলের মতো চিন্তার বদল করেই তো টেস্ট ব্যাটার তকমা ঝেড়ে ফেলেছেন সাইফ। প্রথম ম্যাচের আগের দিন অনুশীলনের এই ছক্কার ঝড় ম্যাচেও বইয়ে দিয়েছিলেন সাইফ। 4 বছর পর টি-20 দলে ফিরে 19 বলে অপরাজিত ছিলেন 36 রান করে। একটা 4-এর সঙ্গে মেরেছিলেন 3-3টা এমন বিশাল ছক্কা। সবাই যেমন কামব্যাক চান, সাইফ দিয়েছেন ঠিক সেটাই। যে কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলেন না, কাউকে তাড়াতাড়ি নিচে নামিয়ে দিন। ভালো খেলেছে, কামব্যাক করেছে, যে এটা আসলে স্ট্রং মেন্টালিটির একটা পরিচয়। যে কোনো মানুষের যখন আপনি ব্যাকফুটে চলে যাবেন, সেখান থেকে সবাই আসলে বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর পিছনে একটা তকমা ছিল যে টেস্ট প্লেয়ার, সে হয়তো সাদা বলে খেলতে পারে, সেখান থেকে সেই বেরিয়ে এসে যে ক্যারেক্টারটা শো করেছে, এটা আসলে সবার ভিতরে থাকে না। 600-র বেশি রান আর 12 উইকেট নিয়ে 2024 ঢাকা প্রিমিয়ার লিগের টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সাইফ। পরে গ্লোবাল সুপার লিগেরই হাইয়েস্ট স্ট্রাইক রেট ছিল সাইফের। পরের বিপিএলেও করেছিলেন 300-র বেশি রান। প্রিমিয়ার লিগে বরাবরের মতোই দুর্দান্ত ছিলেন, প্রায় 550 রান আর 15 উইকেট। আসরের অন্যতম সেরা অলরাউন্ডারও ছিলেন সাইফ হাসান। সবশেষ গ্লোবাল সুপার লিগটাও মন্দ কাটেনি, টপ এন্ড টি-20-তেও একটা 50 পেয়েছিলেন। এভাবেই সবশেষ 2 বছরে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন সাইফ। ব্যাটিংয়ের সাথে অফ স্পিন বোলিংটা নিয়মিত করেছেন, ব্যাটিংও করেছেন 3 কিংবা 4-এ, অর্থাৎ দল চাইলে যেন নেমে পড়তে পারেন যে কোনো পজিশনে। হয়েছেও তাই। মিডল অর্ডারে ব্যাকআপ আর স্পিন বোলিং অপশন 2-2 4 মিলে 4 বছর পর সাইফের কামব্যাক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।
ড্রিম 11-এর সাথে চুক্তি বাতিল হওয়ায় ক্ষতি নয়, বরং লাভের পথে ভারত। ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সরের কাছ থেকে কমপক্ষে 450 কোটি টাকা পাওয়ার আশা করছে বিসিসিআই, যা আগের চুক্তির চাইতে 100 কোটি বেশি। এশিয়া কাপের আগেই নতুন স্পন্সরের সাথে যুক্ত হতে চায় রোহিত কোহলিদের বোর্ড। ভারতের নতুন আইনের কারণে হুট করেই সরে যেতে হয়েছে দেশটির ক্রিকেট দলের জার্সির মূল স্পন্সর ড্রিম 11-কে। কেন্দ্রীয় সরকারের নতুন আইন অনুযায়ী অনলাইন মানি গেমিং সেবা নিষিদ্ধ করা হয়, যার কারণে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থভিত্তিক সব প্রতিযোগিতাও। এরপর থেকেই আলোচনায় ড্রিম 11-এর চুক্তির কারণে বিসিসিআইয়ের আর্থিক ক্ষতির বিষয়টি। তবে ক্ষতি নয়, এবার লাভের পথেই যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন স্পন্সরের কাছ থেকে কমপক্ষে 450 কোটি টাকার প্রত্যাশা করছে বিসিসিআই, যা আগের চুক্তির চেয়ে প্রায় 100 কোটি টাকা বেশি। এর আগে ড্রিম 11-এর সাথে 3 বছরে 358 কোটি টাকার চুক্তি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর, এশিয়া কাপের আগেই স্পন্সর নিশ্চিত করবে দেশটির ক্রিকেট বোর্ড। মূলত কিট স্পন্সর ছাড়াও ভারতীয় ক্রিকেটের সব ঘরোয়া, বিদেশের মাটিতে সিরিজ সহ বৈশ্বিক বড় টুর্নামেন্টের জন্য স্পন্সর চাইছে বিসিসিআই। দ্বিপাক্ষিক সিরিজে প্রতি ম্যাচের জন্য 3.5 কোটি, বৈশ্বিক টুর্নামেন্টে ম্যাচ প্রতি 1.5 কোটি টাকা চাওয়ার বিষয়টি এসেছে দেশটির বিভিন্ন গণমাধ্যমে। নানা গুঞ্জন থাকলেও নতুন কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে যাচ্ছে বিসিসিআই সেই নাম প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড। তবে সব ঠিক থাকলে 2-1 দিনের মধ্যেই হয়তো আনুষ্ঠানিকভাবে জানা যাবে কে হবে ভারতীয় ক্রিকেটের পরবর্তী সঙ্গী। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। লা লিগায় রাতে ভায়াকানোর মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। এখন পর্যন্ত এবারের মৌসুমে দারুণ শুরু করেছে বার্সা। 2 জয়, পয়েন্টস টেবিলের 3-এ রয়েছে কাতালান ক্লাবটি। এই ম্যাচে জিতলে সুযোগ থাকবে রিয়ালকে টপকে শীর্ষে যাওয়ার। অপরদিকে 2 ম্যাচে 1 জয়ে টেবিলের 11 নম্বরে আছে ভায়াকানো। ইনজুরির কারণে এই ম্যাচে থাকছেন না গাবি। মৌসুমে প্রথমবারের মতো সুযোগ পেতে পারেন দানি ওলমো। ইংলিশ প্রিমিয়ার লিগে হাই ভোল্টেজ ম্যাচে নিজেদের মাঠে আর্সেনালকে আতিথ্য দেবে লিভারপুল। ম্যাচটি শুরু হবে আজ রাত 9:30টায়। টানা 2 ম্যাচ জিতে এবারের মৌসুম শুরু করেছে লিভারপুল ও আর্সেনাল। সেট পিসে আর্সেনালের সাম্প্রতিক সাফল্য চিন্তার ভাঁজ ফেলেছে অলরেড কোচ আর্নে স্লটের কপালে। লিভারপুলের হয়ে দুর্দান্ত শুরু করেছেন নতুন সাইনিং হিউগো একিতিকে। জার্মান ক্লাব এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট থেকে উড়ে আসা এই ফরাসি তারকা গোল পেয়েছেন নতুন ক্লাবের প্রথম 2 ম্যাচেই। তবে অ্যানফিল্ডে 1 যুগের বেশি জয় নেই আর্সেনালের। এই পরিসংখ্যান ভাঙার সুযোগ এবার গানারদের সামনে। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।